এখন লিসার ভাসুর হলো জাংকুক। বর্তমানে যার সাথে তে বিয়ের কথা চলছে, তে বেশ রেগে আছে। তার সব রাগ জাংকুকের উপর গিয়ে পড়েছে। লোকটা বিয়ে করার জন্য আর কোনো মেয়ে পায়নি, তাকেই কেন? সেদিন লিসার ছেলের জন্মদিনে তে পরিবারের সবাইকে দাওয়াত দেওয়া হয়। তে সেখানে যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ লিসা তাকে ডেকে নিয়ে গেল। যেখানে নিয়ে গেল সেখানে তার শ্বশুরবাড়ির লোকজন ছিল। লিসা একে একে তেকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। একদম শেষে এক সৌম্য দর্শন পুরুষের সাথেও পরিচয় করায়। জানা গেল লোকটা লিসার ভাসুর, আমেরিকায় থাকে। তে কোনো রকমে হালকার মধ্যে কুশল বিনিময় করলো কেবল। সত্যি বলতে তার মনের মধ্যে তখনই খটকা লাগছিল। মা খালাদের হাব ভাব সে এরকমই কিছু ধারণা করেছিল। আজই তার ভাবনাকে সত্যি প্রমাণ করে ওই বাড়ি থেকে খবর এলো তারা তেকে পুত্রবধূ হিসেবে চায়। আর বিয়েটাও 1-2 সপ্তাহের মধ্যেই হয়ে যাক, এটাও তারা চাইছে। তে ভার্সিটি থেকে ফিরে যখন জানতে পারলো বেশ রাগারাগি করলো, কিন্তু কেউ তার সেই রাগ আর নাকে পাত্তাই দিল না। তারপর থেকে রুমে গিয়ে চুপচাপ বসে আছে। কেউ তার কোনো কথাই শুনছে না। সবার এক কথা, আমেরিকান সিটিজেনশিপ পাওয়া একটি ছেলেকে তো আর হাতছাড়া করা যায় না। সন্ধ্যাবেলায় তার মা এসে তাকে তাড়া দিল ভালো একটা জামা পরে তৈরি হতে। সে চমকে উঠল, কেন? জাঙ্কুক আসছে, তোকে নিয়ে ঘুরতে বের হবে। কথাটা শুনেই তের রাগ পা থেকে মাথায় উঠে গেল। এদের সমস্যা কি? সে তো বলেই দিয়েছে বিয়ে শাদী করবে না এখন, তার উপরে জোর জবরদস্তি সব চাপিয়ে দিচ্ছে এরা। আর জাঙ্কুক লোকটাই বা কেমন? বিয়ের কথা উঠছে মাত্র আর সে তাকে নিয়ে ঘুরতে যেতে চাইছে। কোন সাহসে সে এসব করছে এটাই বুঝে পাচ্ছে না তে। সে মায়ের কথা শুনলো না, বরং রুমের দরজা বন্ধ করে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর তার মা এসে বেশ কিছুক্ষণ দরজায় কড়া নাড়ে, চেঁচামেচি করে। সে খুললো না, বরং ঘুমিয়ে পড়লো। ঘুমানোর আধ ঘন্টাও পূর্ণ হয়নি, তার আগেই আবারও দরজায় কড়া নাড়লো কেউ। তে কাঁচা ঘুম ভেঙে যেতে তার মাথা গরম হয়ে গেল। শোয়া থেকে উঠে দরজা খুলতে খুলতে বল, সমস্যা কি? বলছি না কেউ ডিস্টার্ব করবে না, যাব না আমি কোথাও ঘুরতে। কোনো জাঙ্কুক টাঙ্কুকের সাথে আমি ঘুরতে যাব না। দরজা খুলেই তে থ বনে গেল, কেননা দরজার সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে অপ্রস্তুত হয়ে পড়ল নিজের কাজের জন্য আর পোশাকের জন্য। সে ধারাম করে জাঙ্কুকের মুখের উপরে দরজা লাগিয়ে দিল। এদিকে তের ভাবি জিমিন তা দেখে জাঙ্কুকের কাছে এসে কৈফত দেওয়ার ভঙ্গিতে বলতে লাগলো, কিছু মনে করবে না ভাইয়া, আপনাকে হঠাৎ আশা করেনি। মেয়ে মানুষের পোশাক পরিচ্ছদেরও একটি ব্যাপার আছে, সব অবস্থাতে তো আর কারো সামনে যেতে পারে না। জাঙ্কুক বেশ শান্ত স্বরে বলল, ইটস ওকে, আমি বুঝতে পারছি। জিমিন স্বস্তির নিঃশ্বাস ফেললো, তবে ভেতরে ভেতরে এখনো চিন্তা হচ্ছে। ননদের রাগ সম্পর্কে তার ধারণা আছে, মেয়েটা প্রচন্ড বদরাগী আর মেজাজি। সে বরাবর সবাইকে বলেছে তের সাথে কথা না বলে যেন কিছু ঠিক না করে। কেউ তার কথাই শোনেনি, বরং তের ভাই সুগা তাকে বেশ জোরে এক ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছে। একটি দীর্ঘশ্বাস ফেলে তিনি তের রুমের দিকে এগিয়ে গেলেন। দরজায় নক করলেন আলতোভাবে, দুবার মৃদু গলায় ডাকলেন, তে, এই তে, দরজা খুলতো। ভাবির গলা পেয়ে তে দরজা খুললো। জিমিন ভিতরে ঢুকে দেখলো তে আগের পোশাকে। তিনি একটু হেসে বললেন, এমন রাগ করলে চলে? লোকটার সাথে তোমার বিয়ের কথা চলছে, বিয়ে হয়ে তো যায়নি। আর তাছাড়া সে লিসার ভাসুর, এখন তার সাথে এরকম ব্যবহার করলে লিসার উপরে অনেক চাপও পড়তে পারে। ভালো মেয়ে হয়ে থাকো একটু, একটা ভালো ড্রেস পরে আসো প্লিজ। তুমি তো বড় হয়েছো, এত ছোট নাও যে বুঝবে না। তে হতাশ হলো, সব সময় এভাবেই তাকে সবকিছু মুখ বুজে মেনে নিতে হয়, চুপ করে সয়ে যেতে হয়। তবে এবার আর সে পারবে না। বিয়ে, বিয়ের মতো একটা বড় অধ্যায় সে অন্যের কথা শুনে পা রাখবে না। তার নিজেরও কিছু ইচ্ছে আকাঙ্ক্ষা রয়েছে, একটু সময়ের প্রয়োজন রয়েছে। এসব কিছু না ভেবেই তারা তাকে জোর করছে বিয়ের জন্য। কেন? তার কান্না পাচ্ছে, কেঁদেও দেয়, কিন্তু ভেতরে ভেতরে, উপরে সে শক্ত। একটা শক্ত বলয় তার আশেপাশে ঘুরছে। এই প্রথম কোনো কিছুর উপর সে অনড়, তার কোনো সিদ্ধান্তের উপর। সে চুলগুলো পেঁচিয়ে ক্লিপ দিয়ে বেঁধে কাবার থেকে নিজের কালো শাড়িটা বের করলো। তা দেখে জিমিনের চোখ কপালে ওঠার মতো অবস্থা হলো। এতক্ষণ সে সাজবে না, ঘুরবে না বললো, আর এখন সরাসরি শাড়ি পরতে যাচ্ছে। তিনি মিনমিন গলায় তেকে বললেন, তে, শাড়ি পরতে হবে না তো, নরমাল একটি থ্রি পিস পরলেই হবে। তে পাত্তা
পাত্তা দিল না। সে তার ভাবিকে রুম থেকে চলে যেতে বলল। জিমিন ইতিউতি করে রুম ছেড়ে বের হয়ে গেল। তে তার কালো শাড়ির সাথে মিলিয়ে একটি কালো ব্লাউজ বের করলো। ব্লাউজটার পিঠ ভীষণ খোলামেলা। এই খোলামেলা ব্লাউজ সেলানোর জন্য দর্জির সাথে এক দফা কথা কাটাকাটি হয়েছিল তার। কখনো এই ব্লাউজ সে পরেনি, এনেই আলমারিতে তুলে রেখেছিল। আজ পরলো, সুন্দর করে সাজলো। গয়না বলতে কানের দুল পরলো আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগালো। গায়ে বেশ যত্নের সহিত শানেলের লিমিটেড এডিশন পারফিউমটা মাখে। গত মাসে পারফিউমটা দুবাই থেকে তার বড় মামি এনেছিল তার জন্য। এই পারফিউমের ঘ্রাণটা একটু নেশা ধরানো টাইপের, সবাইকে আকর্ষণ করে। দুবার ব্যবহার করে একটু ঝামেলায় পড়তে হয়েছিল, এরপর আর ব্যবহার করেনি। তবে আজ আবারও করলো। আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে রুমের দরজা খুললো। রুম থেকে বের হতেই দেখলো লিভিং রুমে জাংকুক একা বসে আছে। আশেপাশে কেউ নেই, বাড়ির সবাই নিচে নিশ্চয়ই। তাদের কথা বলার জন্য আর কেউ আসবে না সে জানে। তের একটু অস্বস্তি বোধ হলো, তবে আশেপাশে কেউ না থাকায় একদিক থেকে ভালোই হয়েছে। কিন্তু জাংকুক নিচতলায় না বসে উপরের লিভিং রুমে কেন বসলো? ঘুরতে যাবে না নাকি? সে মৃদু পায়ে এগিয়ে গেল লিভিং রুমের এরিয়ায়। জাংকুক একটি ম্যাগাজিন পড়ছিল বসে বসে। হঠাৎ করে একটি মোহনীয় ঘ্রাণ তার নাকে এসে লাগলো। সে মাথা তুললো, পেছন ফিরে দেখলো তে হেঁটে আসছে। সে তাকিয়ে রইল তের দিকে। তে তার মুখের দিকে তাকিয়ে মুচকি এসে তার সামনে সোফায় গিয়ে বসলো। জাংকুকের সামনের দিকে যাওয়ার সময় পিঠে ছড়িয়ে রাখা চুলগুলো একপাশে টেনে রাখলো, তাতে তার ফর্সা পিঠটা উকি দিল। জাংকুক তার দেখে স্তব্ধ হয়ে গেল। তে সোফায় বসলো খুব আবেদনময় ভঙ্গিতে। শাড়ির আঁচল ভেদ করে তার তুলতুলে পেট দেখা যাচ্ছে। জাংকুকের বুকটা মৃদু কাঁপছে। মেয়েটা এত দুষ্টু করে শাড়ি পরেছে কেন? তার গলা শুকিয়ে যাচ্ছে। একটু খেয়াল করতেই বুঝতে পারলো বেশ গরম লাগছে। সে নড়ে চড়ে বসলো, সামনে থাকা পানির গ্লাস হাতে নিল। এক ঢোকে অনেকটা পানি পান করলো। তে ঠোঁট চেপে মুচকি হাসছে। বাচ্চাধনকে আরো নাস্তানাবুদ করবে সে। ঘুরতে যাবেন না? জাংকুক রিনরিনে কণ্ঠস্বর শুনে সরাসরি তের মুখের দিকে তাকালো, বলল, আপনি যেতে চাইছিলেন না তাই প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। ও, বেশ ভালো করেছেন। আমরা এখানেই বসে গল্প করি, বেশ ভালো হবে। জাংকুক তের হাবভাব বুঝে উঠতে পারছে না। এই মেয়েটাকে সে ওই দিন বেশ শান্ত নর্ম ভদ্র মেয়ে হিসেবেই তো দেখেছিল। আজ মেয়েটাকে অন্যরকম লাগছে কেন? সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। তার মন মস্তিষ্ক দুটোই বলছে মেয়েটা কিছু একটা পরিকল্পনা করে তার সামনে এভাবে এসেছে। সমস্যা নেই, সেও মেয়েটার ফাঁদে পা দিচ্ছে না। যেমন কুকুর তেমন মুহূর্ত হতেই হবে। সে বেশ আইসি ভঙ্গিতে বসলো, তারপরে বলল, হ্যাঁ এটাই ভালো। তে কথা খুঁজে নিয়ে বলল, আমেরিকায় কোথায় থাকেন? নিউ ইয়র্ক। ওহ, আমার ভার্জিনিয়া ভালো লাগে। ভার্জিনিয়ার সৌন্দর্য, অনেক গল্প শুনেছি। নিউ ইয়র্ক নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। তাচ্ছিল্য করে বলল কথাটি। জাংকুকও মৃদু হেসে বলল, ভার্জিনিয়ায় আমার রেস্ট হাউস আছে, বিয়ের পর চাইলে ওখানে শিফট হওয়া যাবে। তে কটমট দৃষ্টিতে তাকালো। রেস্ট হাউস আছে? ঢং, টাকার গরম খুব। সে এবার পায়ের উপরে পা তুলে বসলো। সেই সময় তার সুন্দর গরনের পাগুলো এক পলকের জন্য জাংকুক দেখলো। তে বলল, বেশ ভালো। তবে জানেন কি, আজকাল বিদেশ থেকে দেশে আসলে মানুষ এমন একটা ভাব করে, মনে হয় যেন কত কিসে। একটু খোঁজ নিলেই জানা যায় যে বিদেশে মেথডের কাজ করে। জাংকুক হাসলো। মেয়েটা তাকে ইনসাল্ট করতে চাইছে, করুক, সে মজা পাচ্ছে। জিমিন হাতে করে খাবার ট্রে নিয়ে আসলো। ননদের এই রূপ দেখে তার নিজেরই লজ্জা লেগে গেল। কোনো মতে টেবিলে খাবার সাজিয়ে দিয়ে জাংকুককে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আজকে ডিনারটা আমাদের সাথেই করবেন কিন্তু। আজ তো সম্ভব নয়, অন্য একদিন করব। আজ আমার এক জায়গায় যেতে হবে। তে মুখ কুঁচকে গেল। অন্য এক জায়গায় যেতে হবে? তাহলে তাকে নিয়ে ঘুরতে যেতে চাইলো কেন? অসভ্য লোক একটা। জিমিন জাংকুকের কথার জবাবে হেসে বলল, আমি কিছু জানি না ভাইয়া। মা আর চাচিরা সব আয়োজন সেরে ফেলেছে মনে হয়। তাদের কিভাবে ম্যানেজ করবেন সেটা আপনিই ভালো জানেন। জিমিন চলে যাওয়ার আগে ইশারায় তেকে শাড়িটা ঠিক করে বসতে বলল। তে পাত্তা দিল না তাকে।
চায়ের কাপ হাতে তুলে নিয়ে তে বলল, আমার না শ্যামবর্ণের পুরুষ মানুষ ভালো লাগে। লম্বায় বড়জোর 5 ফুট 10 হবে এমন ছেলে পছন্দ, এর বেশি হলে ভালো লাগে না। আপনি বলুন, এত লম্বা ছেলে দিয়ে আমি কি করব? সিলিং পরিষ্কার করাবো নাকি? জাগো মৃদু হেসে চায়ে চুমুক দিল। তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। ছোট থেকেই ফর্সা ছিল, তবে আমেরিকায় যাওয়ার পর গায়ের সেই উজ্জ্বলতা আরো বেড়ে গিয়েছে। এর কথার টোনটা সে বেশ ভালো করে ধরতে পারলো। জাগুকে চুপ করে কথা হজম করতে দেখে তে পুনরায় বলল, ছেলেরা হবে হ্যাংলা পাতলা, ঝড়ের গতিতে দৌড়ে কাজকর্ম করবে এমন মোটা ছেলে আমার ভালো লাগে না। মোটা বলতে আবার যাদের ভুঁড়ি আছে তাদের বলিনি, ভুঁড়ি থাকা ছেলেগুলোকে আমার ভালোই লাগে, বরং একটা মায়া লাগে। তারা আমার কাছে রাজপুত্র সম। মোটা বলেছি তাদেরকে, যারা পাহাড়ের মতো বডি তৈরি করেছে। বডি বিল্ডার গুলোকে বলছি। আমি বুঝি না এরা এত বডি তৈরি করে কি লাভ পায়। জাঙ্কুক এবার তের চোখের দিকে তাকায়। তে দেখলো জাঙ্কুক হাসছে, তবে দুষ্ট হাসছে। তার হঠাৎ করে কেমন যেন অনুভূতি হলো, আঁচল দিয়ে নিজেকে ঢেকে ফেললো। জাঙ্কুক চোখ নামায়, চায়ে পুনরায় চুমুক দেয়। তের ভালো লাগছিল না, বিরক্ত হয়ে বলল, উফ, খুব গরম লাগছে। এতক্ষণে জাঙ্কুক কথা বলল, তাও আবার এমন একটা কথা যা শুনে তের মুখটা আপনা আপনি হা হয়ে গেল। জাঙ্কুক বলল, শাড়িটা খুলে ফেলুন তাহলে। তের বিস্মিত চাহনি দেখে জাঙ্কুক মজা পায়। তে বলল, আপনার মাথা খারাপ হলো নাকি? আমি ভেবেছিলাম আপনি খোলামেলা পোশাকে কমফোর্ট ফিল করেন, তাই বলেছি। খোঁচাটা একদম গায়ে এসে লাগলো, তবুও একটা অদৃশ্য স্নায়ুতে নিজেকে ভিজিয়ে তে বলল, হ্যাঁ, আসলে এভাবেই আমি থাকতে পছন্দ করি, ইভেন ঘোরাফেরাও করি। আমার ছেলে ফ্রেন্ডগুলো আমাকে শাড়ি পরলে খুব কমপ্লিমেন্ট দেয়, তাই অবশ্যই। আপনি তো দেখলেন এতক্ষণ। আচ্ছা, আমাকে কেমন লাগছে, হট নাকি সেক্সি? জাঙ্কুক মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে হাসে। তের অন্যরকম লাগছিল, লোকটা তো হাসছে কেন, একেবারে এরকম হাসি হাসছে। ধুর। জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায়, তেকে উদ্দেশ্য করে বলল, আপনি আমার সাথে বেশ ফ্রি হয়ে কথা বলছেন। আপনি আর আমি দুজনে একে অপরের সান্নিধ্যে বেশ কমফোর্ট ফিল করছি, এটা ভালো লক্ষণ। আশা করা যায় আমরা খুব ভালো যুগল হতে চলেছি, যাদের দেখলে লোকে বলবে মেড ফর ইচ আদার। তের মুখটা হা হয়ে গেল। বলে কি লোকটা, সে জানতো লিসার শ্বশুরবাড়ির লোকেরা বেশ রক্ষণশীল একটি পরিবার। উগ্রতা উশৃঙ্খলতা তাদের পছন্দ না। তে সেদিন ভালোভাবে তাদের সাথে দেখা করেছে বিদায় হয়তো তাদেরকে তাকে পছন্দ হয়েছে। আজ নিশ্চয়ই তার এমন রূপ আর কথা বলার ধরন দেখে চটে গিয়ে জাঙ্কুক বিয়েটা ক্যান্সেল করে দিত। অথচ জাঙ্কুক যা বলছে তাতে তো উল্টো মনে হচ্ছে। জাঙ্কুক এবার তের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, কয়েক বছর আমেরিকা থাকার সুবাদে এসব দেখে আমি অভ্যস্ত, তাই আপনি ফেল। আপনার ট্রিক্স কাজ করলো না, অন্তত আমার উপরে তো নয়। জাঙ্কুক তের পাশে বসে তের শাড়ির আঁচলের নিচে হাত গলিয়ে তার পেট স্পর্শ করলো, তারপর কোমর টেনে নিজের দিকে এনে কানে ফিসফিস করে কিছু কথা বলল। তখন যে তে বলেছিল বডি রেখে কি লাভ, সেই লাভের কথাটাই সে তেকে জানাচ্ছে। জাঙ্কুকের এমন আচরণে তে শিউরে উঠল, রীতিমতো কাঁপতে লাগলো। কানের কাছে জাঙ্কুক কত কথা বলল, তার এখন গা জ্বলছে। এতক্ষণ যে অঙ্গগুলো উন্মুক্ত করে বসেছিল সেই অঙ্গগুলো ঝলসে যাচ্ছে বোধহয়। সে বুঝলো রাগের বশে ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছে। সে নিজে থেকেই ফুল ফুটিয়ে ভ্রমরকে আহ্বান করেছে মধু সংগ্রহ করার জন্য। লোকটা আমার সাথে অসভ্যতা করেছে ভাবি, কথাটি বলে কান্নায় ভেঙে পড়ল তে। জিমিন অবাক নয়নে ননদের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তের সাথে অসভ্যতা করেছে সে ভাবতেও পারছে না। জাঙ্কুকে যথেষ্ট নম্র ভদ্র মনে হয়েছে, সে এমন কাজ কিভাবে করবে? বরং নিজের ননদকেই তো। তখন সে দেখলো
কেমন লাঝিনের মতো এলোমেলো ভাবে শাড়ি পরে জাঙ্কুকের সামনে বসেছিল। তেকে সে চেনে, ননদের সম্পর্কে বাজে ভাববে এমন মানুষ নয় জিমি। তে কেমন সে খুব ভালো করেই জানে, নোংরামি নষ্টামো তার মধ্যে নেই। তবে এখন তাকে অবিশ্বাস করার কারণ রয়েছে, সে বিয়ে করতে চায় না। যে কোনো মূল্যেই বিয়েটা ভাঙার পরিকল্পনা যে সে করেছে জিমি সেটা জানে। হয়তো আর কোনো উপায় না পেয়ে শেষে এই কথাই বলতে হচ্ছে তেকে। জিমিন বলল, দেখো তে, তুমি কি মনে করে এটা বলছো আমি জানি না, তবে জাঙ্কুক ভাইকে আমার ভালো মানুষই মনে হয়েছে। সে এমন করবে আমি ভাবতেও পারছি না। বাবা মা কেউ তোমার কথা বিশ্বাস করবে না, বরং তোমাকে কিছু বলবে। তে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, এখন তো আমি পর হয়েছি, জাঙ্কুকই তোমাদের আপন। ভাবতেই অবাক লাগছে তোমরা আমাকে বিশ্বাস করছো না। আমি কখনো ভাবিনি তোমরা এমন পর হয়ে যাবে আমার। তে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। জিমিন কি বলবে কি করবে ভেবে পেল না। সে ঘর ছেড়ে বের হতেই তার শাশুড়ি মাকে দেখতে পায়। তিনি এগিয়ে এসে বললেন, কি বলছে এখন আবার? বৌমা, ওই পাজি মেয়েকে বোঝাও, নিজের ভালো তো পাগলেও বোঝে। কথাটা বেশ জোরেই বললেন তিনি, যার ফলে কথাটা তের কানেও পৌঁছায়। সে রুম ছেড়ে বেরিয়ে এসে চিৎকার করে বলে ওঠে, ভালো বুঝে দেখেই তো বলছি এই বিয়ে আমি করব না। করব না মানে করব না। আমার দায়িত্ব আর নিতে পারছো না তাই না? চলে যাব আমি, আর আসবো না। তবে বিয়েটাও করব না। বেয়াদব মেয়ে, গলা কার সাথে উঁচু করছিস? একটা থাপ্পড় দিব। আমার পেট থেকে তুই হয়েছিস নাকি তোর পেট থেকে আমি হয়েছি? কারে তুই হ্যাডাম দেখাস? কথাটি বলেই তিনি তেকে মারতে তেড়ে আসতে নিলে তাকে আটকে দেয় জিমিন। বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে যায়। তের কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। জীবনের এই সময়টা কেন এত কঠিন? বিয়ে নামক এই প্রথাটা মনে হয় যেন গলা টিপে মেরে ফেলছে তাকে। তার শ্বাস নিতে কষ্ট হয়। ভীষণ উত্তেজিত হয়ে পড়লে তের এই সমস্যাটি তৈরি হয়। সে হাঁসফাঁস করতে করতে রুমে ঢুকলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না ইনহেলারটা। আর এদিকে দম বন্ধ হয়ে যাচ্ছে তার। সে বিছানায় গা এলিয়ে দিচ্ছিল যখন, তখন তার বাবা কিম নামজুন রুমে আসে। মেয়েকে কিছু কড়া কথা শোনাতেই মূলত তার আশা, অথচ এসে দেখে তার মেয়ে দম বন্ধ কর কষ্টে ছটফট করছে। তিনি ছুটে এলেন, তাড়াতাড়ি করে কাবার্ড খুলে নতুন ইনহেলারটা বের করলেন। তের জন্য এখানে সব সময় একটা রাখাই থাকে, অথচ তের নিজেও মনে ছিল না। ইনহেলারটা নিয়ে এসে কিম নামজুন মেয়ের পাশে বসে মাথাটা তুলে ধরে বলতে লাগলেন, আম্মা, আমার আম্মা। পিট পিট করে চোখ খুলতেই নিজের পাশে মাকে বসে থাকতে দেখে অভিমানী মেয়ে অন্যদিকে তাকালো। মেয়ের অভিমান দেখে তার মা মেয়ের একটি হাত ধরলেন। হাতে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আম্মু, আর বকবো না বাবু, আর কষ্ট পেও না। আম্মুকে মাফ করে দাও। আম্মু আর কিছুতেই জোর করবো না তোমাকে। তে ছলো ছলো নয়নে মায়ের দিকে তাকালো। এই তো তার চিরচেনা সেই কোমলমতি মা। তখনকার পাষাণ মহিলার সাথে এর কোনো মিল নেই। সে ফুপিয়ে কেঁদে উঠল। সুগা এসে বোনকে বলল, থাক, আর কেঁদো না, আর কাঁদা লাগবে না, তোর বিয়ে দিব না আমরা। ভাইয়ের কথা শুনে তে সত্যি অবাক হলো। ভাই কি তাকে ভুলিয়ে ভালিয়ে এখন মিথ্যে বলছে নাকি সত্যি? সে ভাবের দিকে তাকালো। জিমিন মৃদু হেসে ননদকে বলল, আব্বা ঘোষণা দিয়ে দিয়েছে তার মেয়েকে তিনি নাকি আর বিয়েই দেবেন না। তের হাসি পায়। জিন মেয়েকে নিজে হাতে ভাত খাইয়ে দিলেন। এরপরে জিমিন সবটা সময় পাশে বসা ছিল, যদিও তার একটু খারাপ লাগছিল বিয়েটা ভেঙে দেওয়াতে, কিন্তু তের হাসি দেখে তার ভালো লেগেছে। কিম নামজুন জাংকুকে প্রথমে ব্যাপারটা জানায়। ছেলেটাকে তার খুব বোঝদার মনে হয়েছে। এই ব্যাপারে তার সাথে কথা বললেই ভালো হবে তিনি বুঝলেন। হলেও তাই। জাংকুক জানালো কোনো সমস্যা নেই, সে তার পরিবারকে বোঝাবে। লিসার যেন কোনো অসম্মান না হয়, তাই জাংকুক তার পরিবারকে জানালো এখনই বিয়ে করবে না সে, পরের বার দেশে আসলে করবে। জাংকুকের মা কথাটা শোনার পর বেশ রাগারাগি করলেন। ছেলেটা নিশ্চয়ই বিদেশিনীর খপ্পরে পড়েছে, নয়তো এত বলার পরও বিয়ে করছে না কেন? এর মতো পরীর মেয়েকেও নাকি বিয়ে করবে না। ছেলের মাথা গেছে। রাগ করে জাংকুকের সাথে তিনি কথা বলা বন্ধ করে দিলেন। লিসা ভীষণ অপরাধ বোধে ভুগতে থাকে। তার
তার জন্যই জাংকুক সত্যিটা তার মাকে জানাতে পারলো না। মা ছেলের এই মনোমালিন্য তার সহ্য হলো না। এর উপরে তার সব রাগ গিয়ে পড়লো। জাংকুকের ছুটি শেষ হতে চলেছে, আর 2 সপ্তাহ আছে। গোটা 6 দিন ছেলের সাথে কথা বলেনি আয়ু। এদিকে ছেলে মামা করছে, তার ছুটিও শেষ। মায়ের মন তো বেশিক্ষণ রাগ অভিমান করে থাকতে পারলো না। 6 দিনের দিন ছেলেকে ঠিকই বুকে জড়িয়ে নিলেন। জাংকুক চলে যাবে যেহেতু, সেই উপলক্ষে লিসার বাবার বাড়ি থেকে সবাইকে দাওয়াত দেওয়া হলো। জাংকুকদের পাশাপাশি তেদেরকেও বলা হয়েছে। তে মোটেও চাইছিল না অসভ্য লোকটার সাথে পুনরায় দেখা করতে, কিন্তু না গিয়েও উপায় নেই। খালামণিরা এমনিতেও তার উপরে চটে আছে, আর চটিয়ে লাভ নেই কোনো। দুপুর 12টার দিকে মা ভাবি সহ সেজেগুজে সে লিসাদের বাড়িতে গেল। গিয়ে দেখে জাংকুকরা এখনো আসেনি। সে সবার সাথে মিশে মজা করলো, ঘুরলো, খাওয়া দাওয়া করলো। দেড়টায় জাংকুকরা আসতেই সে উপরে লিসার ছোট বোন রোজের রুমে ঢুকে পড়লো। রোজ তারও ছোট। দেখে দেখে বলল, কি হলো আপা, ভালো লাগছে না? একটু ঘুমাবো, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে সেদিকে খেয়াল রাখিস। আচ্ছা। তে শুয়ে পড়লো। আর এক সময় সত্যি তার চোখে ঘুম এলো। ঘুম থেকে উঠলো সন্ধ্যার দিকে। উঠেই তার মাথা হ্যাং হয়ে গেল। এতটা সময় ঘুমিয়েছিল, যাক ভালোই হয়েছে। জাংকুক নিশ্চয়ই চলে গেছে। সে ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই কারো সারা শব্দ পেল না। তবে জাংকুকরা সত্যি চলে গেছে। সে ভীষণ খুশি হলো। তাদিন তাদিন করতে করতে সিঁড়ির মুখে আসতেই সদর দরজা দিয়ে একজনকে ঢুকতে দেখে দৌড়ে নিচে নামতে থাকে, আর জোরে ডেকে উঠলো, বোগাম ভাইয়া। বোগাম হেসে ফেললো তেকে এভাবে দৌড়ে আসতে দেখে। গা থেকে কোটটা খুলে বলল, বুড়ি কখন এসেছিস? দুপুরে। তুমি যে আসবে আমি তো জানতামই না। আমি নিজেও তো জানতাম না সকালে। দুপুরে প্রজেক্টের কাজ শেষ হয়েছে, তাই চলে এসেছি। সবাই কোথায়? বাড়ি যে পুরো ফাঁকা। জানি না, আমি তো মাত্রই ঘুম থেকে উঠলাম। বোগাম হেসে গাল টেনে দিল তে। সারাদিন এত ঘুমাস কেন? কি করব, সিঙ্গেল মানুষদের তো আর কেউ নেই যে গল্প করব, তাদের ঘুমিয়েই কাটাতে হয়। ওরে তাই? আচ্ছা চল মিঙ্গেল হয়ে যা। কিভাবে? প্রেম কর আমার সাথে। করব বলছো? করবি বলছিস? না বাবা, এসব শখ নেই আমার। আচ্ছা থাক, তবে বিয়েই কর। তে হেসে বোগামের পেটে আলতো করে খুশি মারলো। বোগাম হেসে তার হাত ধরে ফেললো। হঠাৎ মামা বলে চিৎকার করে উঠলো লিসার ছেলেটা। বোগাম আর তে দুজনে পিছন ফিরে দেখলো লিসার ছেলে লাবিবকে কোলে নিয়ে জাংকুক দাঁড়িয়ে আছে। তে বেশ অপ্রস্তুত হয়ে পড়লো জাংকুককে দেখে। তার হঠাৎ করেই মনে হলো জাংকুকের চোখে মুখে সে বোধহয় অভিমান দেখলো। এমন কেন মনে হলো সে নিজেও বুঝতে পারলো না। তে বর্তমানে লিসাদের সুইমিং পুল এরিয়াতে বসে আছে। সে একা না, বলতে গেলে সবাই সেখানে উপস্থিত। বোগামদের পরিবার, তাদের পরিবার, জাংকুকদের পরিবার সবাই রয়েছে। তের খালামণি জাংকুকদের জোর করে আটকে রেখেছে। ডিনার না করিয়ে নাকি ছাড়বেই না। এদিকে বোগাম এসে বারবিকিউ পার্টির প্ল্যান করে ফেললো। তাই বাড়ির পেছনের দিকে লনে সুইমিং পুলের পাশে আয়োজনটা করা হচ্ছে। বোগাম, সুগা আর জাংকুকের ছোট ভাই অর্থাৎ লিসার জামাই ইয়োনো, এরা তিনজনে বারবিকিউ করার দায়িত্ব নিয়েছে। আর কাজটা তারা বেশ মজা করেই করছে। তে জাংকুকের দিকে তাকালো। তার থেকে 5-6 হাত দূরে বেতের সোফায় বসে মোবাইলে সে ব্যস্ত। তে বেশ অবাক হচ্ছে, লোকটা একবারের জন্য তার দিকে তাকাচ্ছে না। কেন যেন জাংকুকের এই আচরণ সে সহ্য করতে পারছে না। তার আত্ম অহমিকাতে এই ব্যাপারটা আঘাত হেনেছে। এই ছেলেই তো তাকে বিয়ে করতে চেয়েছিল, আর এখন ফিরেও তাকাচ্ছে না। এর মাথা বেশ গরম হয়ে গেল এসব ভেবে। সে হাতে থাকা জুসের গ্লাসটা শব্দ তুলে কাচের টেবিলে রাখলো। তাতেও জাংকুক চোখ তুলে তাকালো না, বরং দূরে থাকা বোগাম চেঁচিয়ে বলল, এই মহিলা, আমাদের কোনো জিনিসপত্র ভাঙলে তোর খবর করে ছাড়বো। তাকে মুখ ঝামটা মেরে সেখান থেকে উঠে গেল, সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়লো। অবশ্য জাংকুকের সামনে দিয়ে হেঁটে আসার সময় হাই হিল দিয়ে ইচ্ছে করে একটু বেশি গটগট আওয়াজ তুললো। তবুও জাংকুকের কোনো নড়চড় দেখা গেল না। তে চলে যেতেই জাংকুক ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠলো। এতক্ষণ সে ইচ্ছে করেই তো তাকায়নি, অথচ তার পুরোটা ধ্যান তের উপরেই তো ছিল। সে বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর হাতে থাকা মোবাইলটা প্যান্টে ঢুকিয়ে সে বোগামদের দিকে এগিয়ে গেল।
তে দোতলার করিডোর ধরে হাঁটছে। তার মনটা ভীষণ খারাপ। এত মন খারাপ হচ্ছে কেন তার? আচ্ছা, তাকে কি আজকে সুন্দর লাগছে না নাকি? সে দেয়ালে ফিট করা আয়নার দিকে তাকালো, ভালো করে নিজেকে দেখলো। তারপরে জুই নারকেল তেলের সেই বিজ্ঞাপনের মতো মিথিলা যেমন করে আয়নায় নিজেকে দেখে, সেও নিজের চুল নেড়ে আয়নায় নিজেকে দেখলো আর গাইলো, ভেঙচি কেটে আয়না বলে তোমায় ভালো লাগে না, লা 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 লা। তারপর আবার ঢং করে বলল, ভালো লাগে লাগে লাগে। জিমিন দোতলায় উঠে ননদকে এমন অঙ্গভঙ্গি করতে দেখে হেসে বলল, তোমার আবার কি হলো, এমন করছো কেন? একটা চাপা ক্ষোভ ভিতরে আটকে রেখে তে জবাব দিল, কিচ্ছু না, এমনিতেই। আচ্ছা, কিছু না হলে না হোক। শোনো, জাঙ্কুক ভাইয়ের মা তোমাকে ডাকছে, গিয়ে দেখা করে আসো। না গেলে মানুষটা মনে দুঃখ পাবে। তে একটু অস্বস্তি লাগছিল, তারপরেও বলল, আচ্ছা যাচ্ছি। কোথায় আছেন উনি? জিমিনের থেকে জাঙ্কুকের মায়ের অবস্থান জেনে নি তে হাঁটা ধরলো। সে আসলে খুব ছোট হয়ে গেছে নিজের কাছে। সবাই তো বিয়ের তারিখটাও ঠিক করে ফেলেছিল এক প্রকার। আর তখনই সে বিয়েটা করবে না বলে ভেঙে দিল। ভদ্রমহিলা নিশ্চয়ই তার উপরে বেশ রেগে আছেন। কি বলতে ডেকেছেন উনি? করা কিছু শোনাবে নাকি? জাঙ্কুকের মা তের সাথে খুব সুন্দর আলাপন সারলেন। এতে তে ভীষণ অবাক হলো। ভদ্রমহিলা হেসে হেসে কথা বলেছেন, অথচ তার এমন ভাবে কথা বলার কথা ছিল না বোধহয়। তার ছেলেকে রিজেক্ট করেছে তে। মা হিসেবে সেটা নিয়ে তার তো দুঃখ এবং রাগ দুটোই হওয়ার কথা, কিন্তু সেসব মনে হচ্ছে না। বরং তার চোখে মুখে অনুতাপের বোঝা দেখা গিয়েছে। তে বুঝে উঠতে পারছে না কিছুই। তার কেন যেন মনে হচ্ছে জাঙ্কুকের মা হয়তো জানেই না যে সে বিয়েতে অমত দিয়েছে, কিন্তু জানলো না কেন? জাঙ্কুক জানায়নি? উফ, এখন এই কথাটা তার মাথায় ততক্ষণ ঘুরঘুর করবে যতক্ষণ না পর্যন্ত সে জানবে। সবাই সুইমিং পুল এরিয়াতে এসে বসেছে। বারবিকিউ হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তে এলো সবার শেষে। এসে দেখলো বসার জায়গা পাওয়া যাচ্ছে না। বোগাম তাকে দেখে বলল, ওই লেট লতিফ, এত দেরি করছিস কেন সবকিছুতে? দেখ, এখন বসার জায়গা পাচ্ছিস না। আমি লেট করি সেটা তো জানো, তা আগে থেকে জায়গা রাখতে পারলে না? আর বাড়িতে কি চেয়ার নেই তোমাদের? বোগাম হেসে বলল, আছে তো, দাঁড়া নিয়ে আসছি। বোগাম উঠতে নিলে জাঙ্কুকের মা বলে উঠলেন, তুমি কষ্ট করে চেয়ার আনতে যেও না বাবা, জাঙ্কুকের পাশে বসার জায়গা হবে তো, ওখানেই বসো। তে সরু চোখে জাঙ্কুক যেদিকে বসেছে সেদিকে তাকায়। একটি ডাবল সোফায় বসেছে। একটু আগে লাবিবকে দেখলো তার পাশে গড়াগড়ি করতে। এখন লাবিবকে দেখা যাচ্ছে না, হয়তো তাদের আনিকের সাথে খেলতে গেছে। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রমহিলা আবারও বললেন, কি মা, তোমার অসুবিধা আছে? তে মাথা নাড়ায়, অসুবিধা নেই। প্রথমত সে এই নিষ্পাপ মায়াবী মুখের উপরে না করতে পারছে না। দ্বিতীয়ত তার জাঙ্কুকের সাথে কথা আছে, তাই একান্ত প্রয়োজনে সে জাঙ্কুকের পাশে গিয়ে বসলো। জাঙ্কুক বাকি সবার থেকে একটু দূরেই বসা ছিল। জায়গাটাও ঠান্ডা, নীরব। তের কেন যেন মনে হচ্ছে সবাই আবারও তাকে আর জাঙ্কুককে এক করতে চাইছে। নয়তো মা, ভাবি, খালামণি এরা এমন মুখ টিপে হাসলো কেন যখন সে জাঙ্কুকের পাশে গিয়ে বসে? বোগাম তেকে খাবার প্লেট আর কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। তে সেটা হাতে নিয়ে বসে আছে, খাচ্ছে না। জাঙ্কুক নিজের কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছে। পাশে যে একটা মানুষ বসে আছে তার কোনো হেলদোল নেই। তে ইগো হার্ট হলো মারাত্মকভাবে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। সে কথা গুছিয়ে নিচ্ছে, কি বলবে না বলবে, কি দিয়ে কথা শুরু করবে, এসবই ভাবছে সে। কিছু সময় পার হয়ে যাবার পরেও তে মুখ ফুটে কথা বের হচ্ছে না। সে ভাবুক হয়ে বসে আছে। এমন সময় জাঙ্কুক হঠাৎ উঠে যেতে নিলেই তে আর কুল কিনারা না পেয়ে খপ করে জাঙ্কুকের হাতটা ধরে ফেলল। বাকিরা নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত থাকায় ব্যাপারটা খেয়াল করেনি। জাঙ্কুক ভুরু কুঁচকে তাকালো তের দিকে। তে ফট করে হাতটা ছেড়ে দিয়ে আমতা আমতা করে বলল, আসলে কিছু কথা ছিল। জাঙ্কুক একবার ভালো করে
তেকে পরখ করে নিয়ে আয়েশি ভঙ্গিতে বসলো পুনরায়। তে কি করলো, কথা না বলে আগে কোল্ড ড্রিঙ্কস মুখে দিল। উফ, গলাটা এত শুকিয়ে আছে না, এই একটু কথা বলতেই তো নাজেহাল অবস্থা হয়েছে। বাকিটা কি করে বলবে? সে একটু পাশ ফিরে জাঙ্কুকের মুখোমুখি বসার চেষ্টা করলো, কিছুটা সক্ষমও হলো বটে। আপনার মা কি জানে না? জাঙ্কুক বুঝতে পারলো না, গম্ভীর স্বরে বলল, হোয়াট? না মানে, আমি আপনাকে রিজেক্ট করেছি তো। আর বলতে গিয়ে থেমে গেল তে। ইস, এটা বলা একদমই উচিত হয়নি বোধহয়। জাঙ্কুক কেমন করে তাকিয়ে আছে। সে আবারও কথা ঠিক করে বলতে চাইলো, না মানে, আসলে আমি বলতে চাচ্ছি, আপনার মা কি জানে না বিয়েটা ভাঙার আসল কারণটা? জাঙ্কুক তের দিক থেকে চোখ সরালো, আনমনে সামনে তাকিয়ে জবাব দিল, না। কেন? আমার করা অসভ্যতার জন্য বিয়েটা আপনি নাকচ করেছেন, এটা নিশ্চয়ই খুব গর্বের নয় যে আমি আমার মাকে জানাবো? তে খানিকটা রাগ দেখিয়ে বলল, তার মানে আপনি বলেননি তাকে? বললাম তো, না। আজব, আপনি জানেন উনি আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলেছেন। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, এখন কি আপনি চাইছেন অসুন্দরভাবে কথা বলুক? না, সেটা নয়, মানে উনি বোধহয় আসলে, আমার মনে হচ্ছে সবাই বোধহয় পুনরায় চাইছে আমাদের বিয়েটা হোক। তাহলে আপনি গিয়ে জানিয়ে দিন আমার মাকে, সে আর দ্বিতীয়বার এ কথা ভাববে না। তে জাঙ্কুকের এমন কাটা কাটা জবাবে রাগ হয়, সে এমন কথা বলছে কেন? আমি জানাতে চাইছি না। ভালো। জাঙ্কুক উঠে চলে গেল। তের হঠাৎই খুব কান্না পায়, কেন যেন ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। কারণটা কি? নিশ্চয়ই ইগো হার্ট হয়েছে বলে এমন হচ্ছে। সে তো ছোট থেকে উপেক্ষা, অবহেলা সইতে পারে না, হয়তো এই কারণেই এমন হচ্ছে। তের আর খেতে ইচ্ছে করলো না, সে প্লেটটা রেখে বাড়ির ভিতরে ঢুকে পড়লো। নিজের ভ্যানিটি ব্যাগ নিয়ে সোজা বাড়ি থেকে বের হয়ে গেল, কেউ দেখলো না। রাস্তায় এসে একটি রিক্সা নিয়ে নিজের বাসার দিকে রওনা হলো। আর যেতে যেতে হঠাৎ তার চোখের কোণে অশ্রু জমাট বাঁধলো। খুব জলদি সে কেঁদেও দিতে পারে। রুমের এক কোণে চুপটি করে বসে আছে তে, জাঙ্কুকে নিয়ে ভাবছে। লোকটা সেদিন ফেরার পথে তাকে ভালো থেকো বলেছিল, তুমি করে বলেছিল। আচ্ছা, আপনি থেকে হঠাৎ তুমিতে নেমে এলো কেন? তবে সেও কি তেমন অনুভব করে যেমনটা তে করে? তে নিজেই ভেবে পাচ্ছে না তার অনুভূতিটার নাম কি, কি নাম দেওয়া যায় এই অনুভূতিটাকে। এটা কি কেবল ইগোরই খেলা, নাকি অন্য কিছু আছে এতে? তে তো ইগো ভেবেই বসেছিল, অথচ এখন মনে হচ্ছে অন্য কিছু। এই যে একটু আগে ভাবি এসে জানালো জাঙ্কুক আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে, প্লেনে আছে এখন। কথাটি শুনে তার এত কষ্ট হচ্ছে। জাঙ্কুককে কেন চোখের সামনে দেখতে ইচ্ছে করছে, কেন মনের মধ্যে মানুষটাকে একটু ছুঁয়ে দেখার স্বাদ জাগছে, কেন? এসবের কি জবাব আছে? কোথায় গেলে পাওয়া যাবে সেই জবাব? তের চোখে পানি টলমল করছে। না, লোকটা নিশ্চয়ই সেরকম কিছু অনুভব করে না। দুদিন আগেই তো তাদের বাড়ি থেকে জাঙ্কুকদের দাওয়াত করা হয়েছিল। জাঙ্কুক ব্যস্ততা দেখিয়ে দাওয়াত ফিরিয়ে দিয়েছে। কেন দাওয়াতটা ফিরিয়ে দিয়েছে সে? তে কি তার একটু দেখতে ইচ্ছে করে না? অথচ বোকা তে তার আসার অপেক্ষায় প্রহর গুনছিল, কখন সে আসবে, কখন এক পলক দেখবে। জাঙ্কুক সোশ্যাল মিডিয়াতে নেই, তের কাছে জাঙ্কুকের কোনো ছবিও নেই যে একটু দেখবে। জাঙ্কুক মানুষটা তাকে এমন ভাবে ঘোরের মধ্যে ঘিরে রেখেছে যে তার সবকিছুতে দিশেহারা লাগছে। তের কানের কাছে এখনো বাজছে আকর্ষণীয় গম্ভীর ভারী গলার স্বরটা। তার কানের কাছে এখনো জাঙ্কুকের স্বরটা বাজছে কেন? তের গাল বেয়ে টুক করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। লোকটা তাকে উন্মাদে রূপান্তর করে ফেলেছে, জাদু করে রেখেছে কোনো। কিন্তু কেমন জাদু? কালো জাদু নাকি লাল জাদু? তের নানি বলেন লাল জাদু হলো প্রেমের জাদু, ওটা ভালো জাদু। একবার কারো উপর তার প্রয়োগ ঘটলে কোনোভাবেই ছাড়ানো যায় না, বড়ই অসম্ভব সেই জাদু থেকে মুক্তি লাভ করা। এই জাদু হঠাৎ এমন সুখের সাগরে ভাসায়, আবার হঠাৎ করে এত কষ্ট আর দুঃখ কুড়িয়ে আনে যার কোনো শেষ নেই। কখনো হাসায়, কখনো কাঁদায়। এই জাদুতে রোগ হয়, প্রথমে হয় মনে, তারপরে হয় দেহে। দেহের রোগটা ঠিক করা গেলেও মনেরটা ঠিক করা যায় না, আজীবন মনের মধ্যেই থেকে যায়। হয় সুখ
নয়তো দুঃখ হয়। তে এখন মনে হচ্ছে লাল জাদুটাই তার উপরে জাংকুক করেছে। রোজের আজ গায়ে হলো। তে এসেছে সন্ধ্যার একটু আগে। আজকে তার চাকরির ইন্টারভিউ ছিল। আসার পর থেকে বেশ কিছু মহিলার কটু কথা তার কানেও এসেছে। তার থেকে 4 বছরের ছোট মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, অথচ তার বিয়ের কোনো নামগন্ধ নেই। আদৌ বিয়ে হবে কিনা সেটাও নাকি সন্দেহ আছে। তের মনে হলো মহিলাগুলো ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে বলছে। আগের তে হলে মুখের উপরে অনেক কিছু শুনিয়ে দিত, এখনকার তে বলেই বোধহয় পারছে না। বয়স এখন তার 26 বছর ছুঁই ছুঁই। এখন আর আগের মতো ছটফটে স্বভাব নেই। 2 বছর আগেও সে ছিল আপন খেয়ালি, আর আজ তাকে সমাজের ভয় করে চলতে হয়, নিয়ম মানতে হয়, বড়দের মুখের উপরে এখন আর জবাব দেয় না। তে আজকে এখানে আসতো না, বিশেষ কারণেই এসেছে। বিশেষ কারণটি হলো একজন বিশেষ মানুষ আসবে। মানুষটি কখন কিভাবে যে বিশেষ হয়ে উঠলো তার জীবনে সে নিজেও বুঝে উঠতে পারেনি। গত 2টা বছর আনমনে সে মানুষটাকে ভালোবেসেছে, কারণে কিংবা অকারণে। পরশুদিন সন্ধ্যায় তার বাবা তাকে ড্রয়িং রুমে ডেকে পাঠায়। সে সেখানে উপস্থিত হতেই তাকে জানায়, তোমার বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে? বয়স তো হয়েছে, পড়ালেখাটাও শেষ, এখন নিশ্চয়ই বিয়ে করতে তোমার আপত্তি থাকার কথা নয়। তে কি বলবে ভেবে পেল না। আসলে আর কত কারণ দেখাবে, সে নিজেও এখন হাঁপিয়ে গেছে। তাকে চুপ থাকতে দেখে তার বাবা পুনরায় বললেন, দেখো, তুমি আমার মেয়ে, আমার দায়িত্ব, আমার তোমাকে সুপাত্রের হাতে দান করতে হবে। আমার সব তোমার বিয়েটা দেখে যাওয়া। শরীরের যা অবস্থা, আমার ভয় হয় আদৌ কি আমি দেখে যেতে পারবো কিনা তোমার বিয়ে। বাবার কথা শুনে তের খুব কষ্ট হলো। সে বলল, বাবা, এসব কেন বলছো? বলার দরকার আছে দেখেই বলছি। তোমার নিজস্ব পছন্দ থাকলে আমাদের জানাতে পারো, বিচার বিবেচনা করে দেখবো আমরা। সেটাও তো তুমি করছো না। দেখো, নিজস্ব পছন্দ যদি না থাকে তাহলে আমি তোমার কাছে একজনের জন্য বলতে চাইছি। কার জন্য? জাগক ছেলেটা ভীষণ ভদ্র, নর্ম একটি ছেলে। তার স্বভাব চরিত্র সবই আমাদের খুব পছন্দ হয়েছে। ছেলেটাও এখনো বিয়ে করেনি, যদিও প্রথমে তুমি তাকে বিয়ে করবে না বলেছো, কিন্তু তোমার কাছে যথাযথ কোনো কারণ আমরা খুঁজে পাইনি। তারপরেও তোমার কথা ভেবেই বিয়েটা তখন ভাঙতে হয়েছে। কিন্তু এভাবে কত? সমাজে চলতে হলে সামাজিকতা রক্ষা করে চলতে হবে। তাছাড়া ফরজ কাজ হলো বিয়ে। জাঙ্কুকের মা গতকাল আমাকে ফোন করেছে। জাঙ্কুক দেশে এসেছে, তিনি চাইছেন তোমার সাথে তার ছেলের বিয়েটা হোক। এখন তুমি কি বলো? যা বলার বলো, জোর করে তো আর বিয়ে দেব না তোমায়। জাঙ্কুকের আগমনের বার্তা তের কানে তখনই এসেছিল। সে স্তব্ধ চোখে বাবার দিকে তাকিয়েছিল কেবল। জাঙ্কুক এসেছে, 2 বছর তো হয়ে গেল, সেও বিয়ে করেনি। আর অনেক কিছু ভাবলো তে। ভাবতে ভাবতে তার চোখ ছলছল করে উঠল। জিমিন ননদের দিকে তাকালো। তে তাকে একদিন বলেছিল যে তার পছন্দের মানুষ আছে, কে সে মানুষটা সেটা বলেনি। তের চোখের পানি দেখে সে নিজেও কষ্ট পায়। জাঙ্কুক যদিও তারও পছন্দের, কিন্তু তে যেহেতু অন্য কাউকে পছন্দ করে, সেহেতু জোর করে তার উপরে একটি সম্পর্ক চাপিয়ে দেওয়া তো কোনো মানেই হয় না। তাই তের জবাব দেওয়ার আগে সে ফট করে জানালো, বাবা, তে একজনকে পছন্দ করে। কথাটি শুনে তের বাবা মা ভাই সবাই বেশ অবাক হলো। তেও চমকে তাকালো ভাবির দিকে। তের বাবা মেয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, বৌমা কি ঠিক কথা বলছে? কাউকে পছন্দ করো? সত্যি করে বলবে কিন্তু। তে থতমত খেয়ে গেল। সত্যি করে বলার হলে তো সত্যিই সে কাউকে পছন্দ করে, কিন্তু সেই কেউই তো জাঙ্কুক। আর এই কথা সে কখনো মুখ ফুটে বলতে পারবে না। পারবে না কারণ সে নিজেই ভুলটা করেছে। তার ভুলের জন্যই আজ সে এটা বলতে পারবে না। সেদিন নিজে জাঙ্কুকে রিজেক্ট করে আজ পছন্দ করার কথাটা যদি বলে, নিশ্চয়ই সবাই তাকে নিয়ে হাসবে। তাই সে ছোট করেই জানালো, হ্যাঁ। ভদ্রলোক মেয়ের কথা না শুনতে চেয়েছিল। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে গেল তার ভিতর থেকে। শেষে একটি আশা ছিল, সেটাও আর রইল না। গা ছাড়া ভাব নিয়ে বলল, ছেলেটা কে? পরিচিত মানে? তোমরাও চেনো? আমি বলবো সময় হলে, আমাকে একটু সময় দাও। অতঃপর সেখানেই এই আলাপের সমাপ্তি ঘটে। কিন্তু তে জাঙ্কুকের দেশে আসার খবর শুনে মরিয়া হয়ে উঠেছে তার সাথে দেখা করার জন্য। তখন
তখনই সে খবর পায় রোজের হলুদে জাংকুক আসবে, তাই সে আজ এখানে এসেছে একমাত্র জাংকুকের জন্য। সব মেয়েরা শাড়ি পরলেও তে শাড়ি পরলো না, সে কেমন নিজেকে গুটিয়ে ফেললো। বোগামের বউ নেন্সি এসে তাকে বারবার করে শাড়ি পরতে বলল, সে পরলো না। তার স্পষ্ট মনে আছে শেষবার যখন শাড়ি পরেছিল, যার জন্য পরেছিল সে তাকে ভালো করে দেখেওনি। আজ আর শাড়ি পরে কি হবে, আজকেও নিশ্চয়ই দেখবে না, চিনবে কিনা সেটাই সন্দেহ আছে। লোকটার যা ভাব। 8টার দিকে প্রায় সব মেহমান হাজির হয়। লিসার শ্বশুর বাড়িরও সবাই এসে গেছে। তে লিসার রুমে বসেছিল, তার বুকটা দুরুদুরু করছিল। জাংকুকের জন্য এতক্ষণ অপেক্ষা করছিল, অথচ এখন জাংকুক যখন এসে পড়েছে তখন তার সম্মুখে হতে ভয় পাচ্ছে। জাংকুক যদি তাকে না চেনার ভান করে, যদি সত্যি না চেনে, তাছাড়া কি কথা বলবে, কি বলার আছে। তের ভাবনার মাঝে কেউ একজন এসে তাকে জড়িয়ে ধরলো। চমকে উঠে মানুষটাকে দেখে সে সংকুচিত হয়ে গেল। জাংকুকের মা তার চিবুক টেনে ধরে বলল, কেমন আছো মা? তোমাকে কত করে বললাম আমাদের বাড়ি থেকে ঘুরে আসার জন্য, একবারও গেলে না। কতদিন পর দেখলাম কত বড় হয়ে গেছো। নিজেকে সামলে নিয়ে তে ভদ্র মহিলাকে সালাম করলো, কিছুক্ষণ কথা বলল। না দেখা করার জন্য অনেক বাহানা ব্যস্ততা দেখালো। হলুদের অনুষ্ঠান শুরু হতেই সবাই ছাদে চলে গেল। তে রুম থেকে সবার শেষে বের হলো। তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, কেমন কেমন লাগছে। মৃদু পায়ে ছাদের সিঁড়িতে উঠতে নিলে কেউ একজন তার পাশে এসে দাঁড়ায়। আকস্মিক কারো উপস্থিতি টের পেয়ে সে পাশ ফিরতে জাংকুককে দেখলো। সাথে সাথে কোথাও কিছু থমকে গেল। কিছু নয়, বোধহয় সবই থমকে গেল। জাংকুক আগের চেয়েও এখন আরো বেশি সুন্দর হয়ে গেছে বোধহয়। আর তার হাসি, ওই তো সেই সুন্দর মন ভোলানো হাসি। জাংকুকের ঠোঁটে সর্বদা এই হাসি তো লেপ্টে থাকে। তে কিছু বলতে পারলো না। জাংকুক নিজেই বলল, কেমন আছেন? বহু কষ্টে নিজেকে শক্ত রেখে তে ঠোঁটের কোণে আলতো হাসি টেনে জবাব দিল, ভালো। আপনি? আমিও ভালো আছি। তে সিঁড়ি ভাঙতে লাগলো। জাংকুকও পাশে পাশেই হাঁটছে। তের গা কাঁপছে। জাংকুকের পারফিউমের ঘ্রাণটা তাকে যেন কোনো আবেশে ঘিরে রেখেছে। মনে হচ্ছে এখনই তার শরীর নিজের ভর ছেড়ে দেবে আর সে পড়ে যাবে। শরীরের অবস্থা অস্বাভাবিক লাগছে খুব। সে সিঁড়ির হাতলটা শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে পড়ল। জাংকুকও থেমে গেল, বলল, আরে ওকে? ঠোঁটে ঠোঁট চেপে মাথা ঝাঁকিয়ে তে কোনো মতে বলল, দেখে তো মনে হচ্ছে না। আমি ঠিক আছে। তে পুনরায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এবার এত জোরে পা চালালো যে জাংকুকের আগে ছাদে প্রবেশ করে এক কোণায় গিয়ে চুপ মেরে বসে রইল। জাংকুক ধীরে সুস্থে ছাদে উঠলো। ওর সাথে হেসে হেসে কুশল বিনিময় করলো। তে দূর থেকে আর চোখে সবই দেখলো। হলুদ পাঞ্জাবিতে লোকটাকে বেশ মানিয়েছে। বয়সও তো বোঝা যাচ্ছে না। কত হবে বয়স? 30-32? একটু জানতে পারলে ভালো হতো। রোজকে হলুদ ছুঁয়ে তে ভাবলো নিচে চলে যাবে, কিন্তু ব্যাপারটা কেউ ভালো চোখে দেখবে না। এমনিতেও কিছু মহিলা তাকে নিয়ে নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করছে। তে ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো। ফুরফুরে বাতাসে তার মনটা ধীরে ধীরে শান্ত হচ্ছিল। সে সামনে তাকিয়ে সবার হই হুল্লোড় দেখতে লাগলো। জেনিকে দেখতে পেল তার 2 মাসের বাচ্চা কোলে নিয়ে এক জায়গায় থ মেরে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে সে খুব বিরক্ত। পাশে এক ভদ্রলোক বসা। মাথায় চুল তার খুব একটা নেই, পেটটাও ফুলে ফেপে আছে। বয়সের একটা ছাপ বোঝা যাচ্ছে। লোকটা জেনির স্বামী, বিসিএস ক্যাডার। 2 বছর আগে জাংকুক যখন বিদেশ চলে যায়, তার 3 মাস পরেই জেনির এই লোকটার সাথে বিয়ে হয়েছে। বর্তমানে লোকটার করা কার্যকলাপে তের হাসি পাচ্ছে। বইয়ের অভিমান ভাঙাতে, বিরক্ত কমাতে কেমন কেমন অঙ্গভঙ্গি করছে। একবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তো একবার গাল টেনে দিচ্ছে। তের বড্ড হাসি পায়। সে মুখে হাত চেপে ধরে পিছনে ফেরার সময় দেখলো জাংকুক এসে দাঁড়িয়েছে তার পাশে। তার হাসিটা থেমে গেল জাংকুককে দেখে। অবাক নয়নে তাকিয়ে রইল কেবল। জাংকুক বলল, কি ব্যাপার, এত হাসছেন যে? না, এমনিতে। ও আচ্ছা। তের চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে রইল। তার মুখে কোনো রাগ নেই। জাংকুকও নিঃশব্দে দাঁড়িয়েছিল কিছুক্ষণ। এরপর
এক সময় নীরবতা ভেঙে বলল, মুখটা এমন করে রেখেছো কেন? হাসতেই তো সুন্দর লাগছিল। কথাটা শোনার পর তে চোখ বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না জাঙ্কুক এমন কিছু বলেছে। অবাক হলেও শান্ত গলায় প্রশ্ন করলো, এখন কি অকারণে হিহি করে হাসবো? এতক্ষণ যে কারণে হাসছিলেন সেই কারণেই না হয় হাসতেন। তে পিছনে ফিরে দেখলো জেনির স্বামী এখনো হাস্যকর কার্যকলাপগুলো করছে। সে চোখ সরায় সেদিক থেকে, জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, হাসি পাচ্ছে না তাই বলুন। আবারও কিছুক্ষণ নীরবতা। তে এদিক ওদিক তাকিয়ে থাকে, অস্বস্তি হচ্ছে তার। জাঙ্কুক তার নড়াচড়ার কারণ বুঝতে পারলো, বুঝতে পেরে মৃদু হাসলো। তেকে বলল, আপনি শাড়ি পরলেন না যে? তে এবারও বিস্মিত হলো, বলল, আমি কেন শাড়ি পরবো? না মানে সবাই তো পরেছে। তে রাগ হলো, বাহ, সবাই কি খুব সুন্দর, ভালোই নোটিস করেছে তো লোকটা। আমি তো আর সবাই না, আমার এত সুখও নেই আর শখও নেই। জাঙ্কুক তের চোখে চোখ রাখে, তারপর খুব ভারী স্বরে বলল, কেন নেই? তে সেই চোখের দিকে বেশিক্ষণ তাকাতে পারলো না। সে আশেপাশে তাকালো ভালো করে, সবাই ব্যস্ত, ভিড়ের মাঝে এদিকে কেউ দেখছে না। সে বলল, আপনি দেশে ফিরেছেন কবে? এক সপ্তাহ হয়ে গেছে। ওহ, আপনি জানতেন না? আমি কিভাবে জানবো? আমি ভেবেছিলাম আপনি হয়তো জানেন। তের গলাটা হঠাৎই কেঁপে উঠল। কাঁপা গলাতেই সে বলল, কেউ যদি জানাতে চাইতো তবে ঠিকই জানতাম। সে জানাবে কি করে? জানানোর পথই তো ছিল না। তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক আগে থেকেই তার দিকে চেয়ে আছে। তে এবার আর চোখ সরালো না, বলল, পথের দিশা জানতে চাইলে বাতলে দিতাম। অনেক আগেই জানতে চাওয়া হয়েছিল, তখন মুখ ফিরিয়ে নেওয়া হয়েছিল। তের চোখ ভিজে আসছিল। জাঙ্কুক আবারও তার সেই চোখের দিকে তাকিয়ে বলল, আজ কেন পথের দিশা দিতে চাইছো? আজ মনটাকে ডাকছে। মনে তো অন্য কেউ আছে, অন্য কেউটা আর কেউ নয়, সেই পথ না জানা পথিক নিজেই। আবারও কিছু সময় দুজনে চুপ ছিল। বাতাস হচ্ছিল, তের চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছিল। সে চুল সামলাতে ব্যস্ত হলো না, বরং অবাধ্য চুলগুলোকে উঠতে দিল। তখনই নীরব পরিবেশটা জাঙ্কুক তার গমগমে সরে ডেকে উঠল, তে। তে জলদি করে পাশ ফিরল। তার চোখ থেকে মাত্রই টুপ করে এক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ল। এই ডাকটাই তো সে শুনতে চেয়েছিল। মাসের পর মাস, দিনের পর দিন এই মানুষটার গলায় একবার নিজের নামটা শোনার জন্য আকুল হয়েছিল সে। এই তো বহু প্রতীক্ষিত সেই সময়, এই তো পাশে সেই মানুষটা। জাঙ্কুক পকেট থেকে নিজের রুমালটা বের করে তের দিকে এগিয়ে দিল। তে হাতে নিল, চোখ পুছল। জাঙ্কুককে ফেরত দিতে গেলেও দিল না, হাতের মুঠোয় রেখে দিল। জাঙ্কুক বলল, আমার দিকে তাকাও। তের মনে হচ্ছে এবার সে হাউমাউ করে কেঁদে দেবে। জাঙ্কুক যে তাকে তুমি করে বলছে। সে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক বলল, এখন কি পথের দিশা দেওয়া যাবে অসহায় পথিককে? তে কথা বলতে পারলো না, মাথা নেড়ে শুধু হ্যাঁ বোঝালো, অর্থাৎ দেয়া যাবে। জাঙ্কুক ঠোঁট চেপে হাসলো। অবশেষে তের মনে তার জন্য জায়গা তৈরি হয়েছে। কেন যেন তার এই বিশ্বাস ছিল একদিন তেও বাতাসে প্রেমের আভাস পাবে, যেমনটা সে পেয়েছিল। আশা যে ছেড়েই দিয়েছিল। সেদিন যতক্ষণ সুইমিং পুলে পাশে তে আর সে একসাথে বসেছিল, তে তার সাথে কথা বলতে এসেছিল, তখনই তার মনের মধ্যে একটা আশা সঞ্চয় হয়েছিল। তার মন বলছিল তেও হয়তো আসবে, ধরা দেবে। সময় লেগেছে অনেক, অবশেষে সে ধরা দিল, এটাই অনেক। জাঙ্কুক তেকে বলল, পথিক কি দিক নির্দেশকের হাতটা ধরতে পারে? না মানে হারিয়ে যাওয়ার ভয় আছে। তে লজ্জা পেল, ঠোঁটের কোণে তার হাসি ফুটলো। জাঙ্কুকের হাতটা নিজে থেকেই ধরলো। জাঙ্কুক কোমল হাতটা তার শক্ত হাতের সাথে চেপে ধরলো, এমন ভাবে আঁকড়ে ধরলো যেন ছাড়া পেলেই হারিয়ে যাবে তার প্রাণ পাখি। প্রত্যেকটি ভালোবাসাই সুন্দর, তবে নীরব ভালোবাসা আর নীরব অনুভূতিগুলো যেন একটু বেশি সুন্দর। সেই নীরব ভালোবাসা ছিল জাঙ্কুকের প্রতি তের, আর পরবর্তীতে তৈরি হয়েছে তের প্রতি জাঙ্কুকের। তাদের ভালোবাসা এরকমই অটুট থাকুক। সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।